প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ফিফথ সেমের ডিএসসি ক্লাসের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে বোমযাত্রীর ডায়েরি যে পড়ানো শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমরা বোমযাত্রীর ডায়েরি প্রথমটা শুরু করেছিলাম গল্প কাহিনী কীভাবে এগোচ্ছে, চিন্তার সঙ্গে সঙ্গে কল্পনাকে আশ্রয় করে কীভাবে আমার দিকে নতুন জগতের সন্ধান দিচ্ছে, নতুন চিন্তার মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আনন্দের খোরাক জোগাচ্ছে, তার সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম। আমরা মোটামুটি ডায়েরির মধ্যে দেখতে পাচ্ছি 8ই জানুয়ারি পর্যন্ত যে নিউটন যে ফিশ পিল খাওয়ার ব্যাপারটা, অর্থাৎ নিউটনের খাদ্য হিসেবে যে মাছের বটিকা তৈরি করা হয়েছিল সেই সম্বন্ধে আমরা এসেছিলাম। তারপরে আমরা ডায়েরির মধ্যে প্রবেশ করছি। সেই ডায়েরিতে তারপরের ডেট রয়েছে 10ই জানুয়ারি। আমরা প্রথম দিকের ক্লাসেই বলে দিয়েছিলাম যে একটা ডায়েরি কখনো প্রত্যেক ক্রম অনুসারে সুনির্দিষ্ট ডেটে তার বর্ণনা থাকবে না, সেই ডেটগুলোরই বর্ণনা থাকবে যেই ডেটগুলোর মধ্যে কোনো বিশেষত্ব রয়েছে বা কোনো বিশেষ ঘটনা ঘটেছে বা সেই ডেটের মধ্যে এমন কিছু লক্ষ্য করা গেছে যেগুলো তুলে রাখা প্রয়োজন মনে করেন যিনি ডায়েরি লেখেন। তো এক্ষেত্রেও 8ই জানুয়ারির পর আমরা 10ই জানুয়ারি দেখতে পাচ্ছি। 10ই জানুয়ারির একটা মজার ব্যাপার হলো এই যে কল্পনাপ্রসূত একটা পরিবেশ সৃষ্টি এবং সেই কল্পনাকে আশ্রয় করে যে যাত্রা, সেই যাত্রার একটা অন্যতম এখানে পরীক্ষা নিরীক্ষা লক্ষ্য করতে পারি, যেমন এখানে পড়লে বুঝতে পারবে। তো একদিন এমন হয়েছে, বিধুশেখর অর্থাৎ প্রফেসর শঙ্কুর তৈরি একটা যন্ত্র মানব, সেই বিধুশেখরটিকে ল্যাবরেটরিতে বসানো রয়েছে। তো ল্যাবরেটরিতে বসিয়ে রেখে প্রফেসর শঙ্কু কোনো একটা কাজ করছিলেন। সেই কাজটা টুকটাক কোনো কাজের মধ্যেই, পরবর্তীকালে আমরা সেই কাজের বিবরণটা পাবো। আমরা এমনি কোনো কাজ করছে ধরে নিলাম, হঠাৎ করে একটা শব্দ হচ্ছে। কীরকম শব্দ না, গাঁ গাঁ করে শব্দ। সাধারণত কোনো মেটাল অর্থাৎ কোনো ধাতব বস্তুর মধ্যে যদি ঠোকাঠুকি হয় সেটা ঠং ঠাং এরকম শব্দ হয়, কিন্তু গাঁ গাঁ করে শব্দ হচ্ছে, এটা একটা কেমন। এখানে কোড আনকোড গাঁ গাঁ শব্দ বলেছে। কীরকম না, দুদিন থেকে দেখছি বিদুশেখর মাঝে মাঝে একটা গাঁ গাঁ শব্দ করছে। সেই শব্দটা কখন উনি টের পেয়েছেন, মানে প্রফেসর শঙ্কু টের পেয়েছেন না, একদিন মানে ব্রহ্মাণ্ডে যেতে গেলে একটা রকেট তৈরি করতে হবে। রকেট তৈরি করার জন্যে যে মেটেরিয়াল লাগবে, যে ধাতু লাগবে, সেই ধাতুটা প্রস্তুতির যে ব্যাপারটা সেটা আমরা 10ই জানুয়ারি ডায়েরির মধ্যে পাই। কীরকম, তো তখনই ওই বিদুশেখরের বিভিন্ন রকম শব্দের সঙ্গে আমরা পরিচয় লাভ করি। তো কী হচ্ছে না, রকেটের পরিকল্পনা করছে। সেই রকেট তৈরির জন্যে কী কী দিয়ে ধাতুটা তৈরি হবে রকেট তৈরির মেটেরিয়াল হিসেবে না, অনেক এক্সপেরিমেন্ট করবার পর, প্রফেসর শঙ্কু লিখছেন, অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, মনে রাখবে এগুলো শর্ট প্রশ্ন আকারেও আসতে পারে, ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করলো, অর্থাৎ মিশ্রণ তৈরি করলো। কি, ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা মণ্ড তৈরি করা হয়েছে, কম্পাউন্ড তৈরি করা হয়েছে। এবং তার সঙ্গে কি মেশাচ্ছেন, ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট, না হয় অ্যাকুইস ভেলোসিলিকা, এই দুটোর মধ্যে যে কোনো একটা মেশাতে হবে, তবে ওই কাঙ্ক্ষিত ধাতুটা পাওয়া যাবে। নাম দুটো আবার বলছি, ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট, না হয় অ্যাকুয়াস ভেলোসিলিকা। এখন তোমাদের মাথার মধ্যে ঘুরতে পারে এগুলো কি আদৌ সত্যি, কারো কারো মাথায় দুষ্টুমি করে, আচ্ছা খুঁজেই দেখবো, নেটে সার্চ করি। তো তাদেরকে একটা কথা বলে দিই, তোমরা সার্চ করতেই পারো। আমাদের প্রত্যেকের মনের ভেতরেই একটা কৌতূহলী মন থাকে, যেটা শৈশব কৈশোর অতিক্রম করে যৌবনকাল থেকে বার্ধক্য বয়স পর্যন্ত
এই কৌতূহলটাই আমাদেরকে সামনের পথে এগিয়ে নিয়ে যেতে প্রেরণা যোগায়। সুতরাং তোমরা খোঁজ করতেই পারো। তবে আমার অনুমান বলছে এইরকম কোনো জিনিস নেই এবং তোমরা সার্চ করলে পাবে না। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য, এই ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট বা অ্যাকুয়াস ভেলোসিলিকার মতো কোনো জিনিস আদৌ আভিধানিক অর্থ নিয়ে উপস্থিত আছে কিনা সন্দেহ, ধরে নেব নেই। তো এটা প্রফেসর শঙ্কুর ক্ষেত্রেই সম্ভব, ওই বৈজ্ঞানিক ক্ষেত্রেই সম্ভব। তিনি যেই অবিশ্বাস্য সৃষ্টি করেছেন জিনিসপত্র, তার মধ্যে এটা একটা অবশ্যই একটা নতুনত্ব নিয়ে নতুন কিছু করবে, এই জন্যই এখানে উল্লেখ করা হয়েছে। তো এই সাপের খোলস, ব্যাঙের ছাতা, কচ্ছপের ডিমের খোলা নিয়ে যেই কম্পাউন্ড তৈরি করা হয়েছে, তাতে এই দুটো জিনিস মিশিয়ে ধাতুটা তৈরি করা হবে। তো এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা মেশাতে হবে। তো যখন ট্যানাট্রামটা মেশাতে যাচ্ছে চামচে করে নিয়ে, তখন ভীষণ রকমভাবে শব্দ করছে বিদুশেখর, ঘটাং ঘটাং করে শব্দ করছে। এটা দেখে মানে মানুষ মাথা নাড়লে যেমন এরকম 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 এপাশ ওপাশ হয়, সেই মাথাটা এপাশ ওপাশ নড়ছে আর ওই ঘটাং ঘটাং করে শব্দ হচ্ছে। এটা দেখে প্রথমে প্রফেসর শঙ্কুর একটু সন্দেহ হয় যে আমি যন্ত্রটা তৈরি করেছি, যন্ত্রটা এরকমভাবে বেয়াদপের মতো এইদিক ওইদিক হচ্ছে, এটা তো সম্ভব নয়। কী কারণ? উনি রেখে দিয়ে একবার পরীক্ষা করতে গেছেন যে কী কারণ এই শব্দটা হচ্ছে, দেখিয়ে দিয়ে। তো উনি ঠিকঠাক ফল কবজাগুলো দেখে দেখলেন সবই ঠিক আছে। আবার ওটা বিদুশেখরকে রেখে আবার যখন ট্যানাট্রাম মেশাতে যাচ্ছে, তখন আবার ওরকম ঘাড় নাড়ছে এইদিক ওইদিক আর শব্দ হচ্ছে। এইবারে প্রফেসর শঙ্কু কি একটা মনে হলো, ওটা রেখে দিয়ে এই অ্যাকুয়াস ভেলোসিলিকা মেশাতে যাচ্ছে। তখন আবার যে শব্দটা হচ্ছে সেটার ডায়ে বায়ে না, সেটা এবারে ওপর নিচে এরকম নামছে উঠছে এবং শব্দ হচ্ছে। তো প্রফেসর শঙ্কু ভাবলো হয়তো কোনো ইঙ্গিত, তিনি সেটা মেশালেন এবং তার কাঙ্ক্ষিত ধাতুটা তৈরি হলো। এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশিয়েই ধাতুটা তৈরি হলো। অর্থাৎ এখানে বিদুশেখরের বুদ্ধির পরিচয় পাওয়া গেল এবং প্রফেসর শঙ্কুর সঙ্গে তার যোগ সাজস্য কতটা সুন্দর একটা বাঁধনির মধ্যে ছিল, অর্থাৎ একটা বন্ডিংয়ের ব্যাপার ছিল, সেটাও পরিষ্কার হলো। সেটাও আস্তে আস্তে পরিষ্কার হলো শঙ্কুর কাছেও যে অকারণে বিদুশেখর ঘাড় নাড়ছে না, এখানে ওই কারণেই ঘাড় নাড়ছে। পরে এটাকে কনফার্ম করবার জন্য, বিজ্ঞানীরা তো যে কোনো জিনিস করবার আগে কনফার্ম হয় পরে, এটা কেন, এটা করলে কি হতো আর এটা করলে এটা হলো কেন, এই নিয়ে কনফার্ম করার চেষ্টা করেছিল। ট্যানাট্রামটা মেশাতে গিয়ে দেখেছিল সে অদ্ভুত বিকট শব্দ আর ধোঁয়ায় ভরে গিয়েছিল চারিদিকটা। অর্থাৎ আরও বেশি করে মেশালে কি হতো সেটা প্রফেসর শঙ্কু বুঝতে পারছেন যে এই ঘর থাকতো না আর তার এই ল্যাবরেটরি, এই জাগতিক জগতে আর কোনো অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতো না। তো এটা গেল 10ই জানুয়ারির বিবরণ। এবার আমরা 11ই জানুয়ারি যাচ্ছি। প্রথমেই তোমাদের আরেকবার বলে নিই যে আমরা স্তরে স্তরে ক্লাসটাকে বিভাজিত করছি। প্রথম ক্লাসটা, এই ডিএসসি ক্লাসের প্রথম স্তরে আমরা কল্পবিজ্ঞানের গল্পের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয় ক্লাসে ডায়েরিটা শুরু করেছি, ডায়েরিটা শুরু করে বিশ্লেষণ করতে করতে এগোচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এগোবো। একদিনে বা দুদিনে শেষ হবে না, আমরা চেষ্টা করব আস্তে আস্তে শেষ করার এবং বিশ্লেষণ করতে করতে এগিয়ে যাব। তোমরা পরপর চ্যানেলগুলো, এই চ্যানেলের ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের কাছে ক্লাসের মতোই পরিষ্কার লাগবে। আর যেহেতু এটা একমুখী বক্তব্য, সেহেতু তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছি না। তোমাদের প্রশ্ন কি হতে পারে, স্যার এরকম হতে পারে কি, এটা কি সম্ভব, এই রকম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব নিজেদের মতো করে। এবং তারপরে তোমাদের গ্রুপেও যদি সম্ভব না হয় কমেন্ট বক্সে বলবে, তারপর আমরা নিজেদের মতো করে উত্তর নিয়ে আবার না হয় নতুন করে আর একটা ভিডিও করার চেষ্টা করবো, যাতে করে তোমাদের প্রশ্নগুলোর উত্তর একটা একটা করে আমরা বলে দিতে পারি। তো তোমাদের মধ্যে প্রশ্ন থাকলে অবশ্যই করবে। তো এবার আমরা চলে যাচ্ছি 10ই জানুয়ারির ঘটনা হলো। এবারে 11ই জানুয়ারিতে কি হচ্ছে না, 11ই জানুয়ারিতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে
যখন কেউ কোনো কাজ করতে যায় তার আগে তার ভেতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, এই আকাঙ্ক্ষায় তাকে পরবর্তী পদক্ষেপের জন্য চালিত করে। এই 11ই জানুয়ারির ডায়েরির মধ্যে পরিষ্কার করতে চাচ্ছেন প্রফেসর শঙ্কু লিখে যে তার এই মহাজাগতিক শক্তির প্রতি আকর্ষণটা এলো কোথা থেকে। হঠাৎ করে তো আর আসেনি, কোনো একটা ঘটনাকে অবলম্বন করে আস্তে আস্তে এসছে। তো কি সেই ঘটনা, আসছি আমরা একটু একটু করে বলছি। এই অদৃশ্য শক্তি একটা অদ্ভুত, তার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়েছিল। তিনি কি বলছেন না, এক জায়গায় বলছেন যে এই যে মহাজাগতিক শক্তি, অর্থাৎ আমরা এই পৃথিবীতে আসে একটা মাধ্যাকর্ষণ, নিউটনের যে আবিষ্কার, যে মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রবিন্দুর দিকে সমস্ত বস্তুকে টেনে নিয়ে যায়। অর্থাৎ একটা কেন্দ্রবিন্দু, অর্থাৎ নিচের দিকে একটা আকর্ষণ রয়েছে। প্রফেসর শঙ্কু ঠিক এইখানটাই ভাবছেন যে এই কেন্দ্রবিন্দুর যে আকর্ষণ, এই আকর্ষণের একটা সীমা আছে। এই আকর্ষণের সীমার বাইরে যদি আমরা পৌঁছতে পারি, তাহলে তারপরে আর একটা কোনো আকর্ষণ, কোনো মহাজাগতিক আকর্ষণ শুরু হবে, যাতে করে তাকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে ফেলবে। সুতরাং এই যে একটা ঔৎসুক্যমূলক প্রশ্ন, যে কোথায় নিয়ে গিয়ে ফেলবে, সেই আকর্ষণটাই বা কী, এটাই যেন তাকে একটু একটু করে ওই আকর্ষণের দিকে নিয়ে যেতে থাকলো। এবারে অদ্ভুত রকমভাবে কিছু ঘটনার কথা এখানে বলেছেন। কীরকম না, বিবরণটা দিচ্ছে, পড়ছি, শোনো তোমরা। 12 বছর আগে, টাইমটা দেখো, 12 বছর আগে আশ্বিন মাস, আমি আমার বাগানে একটা আরাম কেদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাতে খাবার পরে 3 ঘন্টা, প্রশ্নগুলো আসতে পারে এইরকমভাবে, ক ঘন্টা তিনি শুয়ে থাকতেন। 3 ঘন্টা এইভাবে শুয়ে থাকি, অর্থাৎ আশ্বিন কার্তিক মাসে রাত্রে উনি খেয়ে দিয়ে 3 ঘন্টার মতো শুয়ে থাকেন। কারণ কী কারণে শুয়ে থাকেন সেটা উল্লেখ করেছেন। এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি। এখন তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার সত্যিই কি আশ্বিন কার্তিক মাসে উল্কাপাত হয়? সত্যি কথা বলতে তাহলে আশ্বিন কার্তিক মাসে খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে উল্কাপাত হয় কি না একটু পরীক্ষা করে দেখাই যাক, দেখে নেওয়া গেলেই বা ক্ষতি কী? আমার মনে হয় এই পরীক্ষা করতে গিয়ে আমরা হতাশ হব, তার কারণ সেখানে আমরা এই রকম কাঙ্ক্ষিত ফল পাবো না। আমাদের যেই ঔৎসুক্যটা এই ডায়েরির মধ্যে দিয়ে, এই লেখনের মধ্যে দিয়ে উঠে আসছে, এই ঔৎসুক্য, আবার আমি বলেছি, এই ঔৎসুক্য আমার দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ গল্পের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের কল্পনাকে শান দিতে, ধারালো করতে এবং আনন্দ উপভোগ করতে সাহায্য করছে। সুতরাং আমরা সেই গল্প অনুযায়ী এগোবো। 2 মাস উল্কাপাত সবচেয়ে বেশি হয়, 1 ঘন্টায় অন্তত 8-10টা উল্কা রোজই দেখা যায়। আমার দেখতে ভারী ভালো লাগে। ঘন্টায় 8-10টা উল্কাপাত, জানি না আদৌ হয় কিনা, এবং হলেও সেটা সুস্থতার লক্ষণ হিসেবে ফুটে উঠবে কিনা আমার জানা নেই। যাক, এইবারে ঘটনাটা দেখো, আসল যেই টানটা তৈরি হয়েছিল সেটা দেখো। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই, হঠাৎ একটা উল্কা দেখলাম, যেন একটু অন্যরকম। সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকেই আসছে। আমি একদৃষ্টে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকে গোলঞ্চ গাছটার পাশে থেকে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখব বলে চেয়ার ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা গেল ভেঙে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট, উল্কাপাত দেখতে দেখতে তিনি ঘুমিয়ে পড়েছেন এবং সেই ঘুমন্ত অবস্থায় আলো ছায়া পরিবেশের যেই মনের যাতায়াত, যেই আমাদের এটাকে কি বলবো, ঘুমন্ত অবস্থাতেও আমাদের একটা সেন্স কাজ করে, একটা অনুভব কাজ করে, সেটা আলো ছায়ার মতো থাকে। অর্থাৎ তাতে আমি কিছুটা জাগ্রত, কিছুটা ঘুমন্ত অবস্থায় আছি। তো এই আধা জাগ্রত আধা নিদ্রিত অবস্থার মধ্যে যেই স্থান, সেই স্থানে গিয়ে তিনি কি দেখছেন ঘুমন্ত অবস্থায়? না একটা উল্কা
ওপর থেকে নেমে এসেছে, উল্কাটা একটু অন্যরকম টাইপের, আস্তে আস্তে নেমে এসে বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটায় একটা বড় জোনাকির মতো হয়ে থেমে গেছে, এবং সেটা পরিষ্কার করে দেখতে যেতেই ওনার ঘুমটা গেছে ভেঙে। তাতে কি হয়েছে না, একটা স্বপ্ন বলেই বিশ্বাস করতাম, এটাকে ওনার স্বপ্ন বলে মনে হয়নি। কেন স্বপ্ন বলে বিশ্বাস করতে, কিন্তু তার পরের ঘটনাকে সামনে এনে উনি বোঝাতে চেষ্টা করছেন এটা আসলে স্বপ্ন নয়, এর মধ্যে অনেক গুলো রহস্য আছে। কীরকম? দুটো কারণে খটকা রয়ে গেল। কি? এক হলো ওই আকর্ষণ, যেটা বসে আমি তার পরদিন থেকেই রকেটের বিষয়ে ভাবতে শুরু করি। মহাজাগতিক বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ থাকবে মানুষের দৃষ্টিশক্তির মাধ্যমে, যতটা দৃশ্যমান জগৎ তার প্রতি মানুষের একটা কৌতূহল কাজ করেই চোখের সামনে রয়েছে যেটা, এবং যেটা চোখের থেকে অনেকটা দূরে কিছুটা আলো আঁধারি নিয়ে রয়েছে, তার প্রতি মানুষের আকর্ষণ থাকবেই। এখানেও সেই আকর্ষণটা কাজ করেছে, কিন্তু সেই আকর্ষণটা আরও বেশি তীব্র হয়েছে কখন না, ওই ঘটনার পরে। ওই একটা গোলঞ্চ গাছে এসে একটা উল্কা এসে বড় জোনাকির মতো থেমে গেছে, এটা কোথাও একটা আকর্ষণটাকে আরও বাড়িয়ে ওই মহাজাগতিক যেখানে এই সকল উল্কাগুলো রয়েছে সেখানের অবস্থান সম্বন্ধে একটা টান অনুভব করে, এবং রকেট তৈরির পরিকল্পনা আসে, অর্থাৎ টানটা আরও বেশি গভীরে হয় এইটা। আরেকটা কি, আরেকটা হলো ওই গোলঞ্চ গাছ। কি না, সেই দিন গাছটাতে গোলঞ্চর বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে সেই দিন থেকে। কীরকম না, এরকম ফুল কেউ কোথাও দেখেছে কি না জানি না, আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো। আঙুলের মতো 5টা ঝোলা ঝোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো রং, এবং রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে তখন ঠিক মনে হয় যেন হাতছানি দিয়ে রাখছে। এখানে এই যে হাওয়ায় হাতছানি দিয়ে রাখছে, ফসফরাসের মতো জ্বলছে, এবং দিনের বেলা কালো কুচকুচে, সমস্ত ঘটনাগুলোকে যদি পাশাপাশি রাখি, তাহলে মানুষের কল্পনা শক্তির যে স্তর কোনো বস্তুকে অবলম্বন করে একটু একটু করে বেড়ে ওঠে, সেইগুলোর একটা সমীকরণ আমরা খুঁজে পাব। মহাজাগতিক বস্তু সম্বন্ধে বলতে গিয়ে ইনি যেই সময়ের কথাগুলো বলছেন, সেই সময় অবশ্যই গ্যালিলিও দূরবীন আবিষ্কার করে ফেলেছে। আমরা সেই গ্যালিলিও দূরবীনের মাধ্যমে এই মহাজাগতিক শক্তির অনেক কিছু অনুভব করতে পারছি, সেটা আমাদের স্মৃতিতে কাজ করছে। তার সঙ্গে স্মৃতিতে কাজ করতে করতে বাস্তবিক কিছু ঘটনা, যেগুলো দেখতে এরকম, উল্কাপাত হলে এরকম লাগে, ফসফস এরকম জলে, উল্কাগুলো রাত্রেবেলা এরকম জ্বলন্ত অবস্থায় থাকে, সেটা সামনে আসলে ওই রকমই লাগবে। এগুলো তো এক একটা স্তর, এগুলো রয়েছে। এইগুলোকে যখন মনের মধ্যে স্তরীভূত করা হয়, তখন এই পরতটা তৈরি হয়ে যায়, এবং এই ঘটনাগুলোর উপর বিশ্বস্ত একটা পরিস্থিতি তৈরি করে, যেটা আমাদের ভেতরকার যেই আশা আকাঙ্ক্ষা, যেই কল্পনাকে আশ্রয় করে যেই উদ্বেগ কাজ করে, সেই উদ্বেগকে ইন্ধন যোগায়। অর্থাৎ এটা এইরকম হবে, ওটা ওই রকম হবে, এটা এই রকম দেখতে, অর্থাৎ এই জায়গায় এই যে পরত আমরা ভাবছি পরতে পরতে, সেটার সঙ্গে এই কল্পনা, এই আগের অনুভব একসঙ্গে যুক্ত হয়ে এরকম একটা পরিবেশ তৈরি হয়, যেখানে গোলঞ্চ গাছের ফুলও 5টা হাতের আঙুলের মতো লম্বা লম্বা হয়ে যায়, দিনের বেলা কালো রং হয়ে যায়, এবং রাত্রেবেলা ফসফরাসের মতো জ্বলে। এটা কল্পবিজ্ঞানের গল্প, তবুও আমাদের ভেতরে একটা আনন্দের উদ্রেক ঘটাচ্ছে, আমাদের ভেতরেও একটা চিন্তা শক্তির উন্মেষ ঘটাচ্ছে, যেটা আমার দিকে অনুভব করতে, আমার দিকে কল্পনা করতে সাহায্য করবে। এটা গেল 11ই জানুয়ারির ঘটনা। এবারে কি 12ই জানুয়ারি। 12ই জানুয়ারিতে কি ঘটছে না, তিনি লিখছেন কাল ভোর 5টায় মঙ্গল যাত্রা। অর্থাৎ প্রশ্ন আসতে পারে, প্রফেসর শঙ্কু মঙ্গল যাত্রা কবে করেছিলেন, তারিখটা দেয়া থাকবে ওখানে, প্রশ্নটার উত্তর হবে এখানে 12ই বলা হয়েছে, অর্থাৎ 13 তারিখে ওনারা মঙ্গল যাত্রা করেছিলেন। তো মঙ্গল যাত্রা করার আগেই যা যা কিছু সব গুছিয়ে নেবার। প্রহ্লাদ আছে, সেটা একটা বোকা মানুষ, সাহসী কিন্তু বোকা মানুষ, তাকে ওই
হেলমেট এবং পোশাক পরিয়ে নেবার চেষ্টা চলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি এবং নিউটনকে হেলমেট পরানোর পর তার ভেতরে যে অবস্থাটা তৈরি হয়েছে সেটাও আমি এখানে আমরা আগের দিনে পড়েছি। তো নিউটনকে হেলমেট পরানোর পর সে যে সামনের দিকে যে কাঁচটা থাকে, হেলমেটের সামনে তো একটা কাঁচ থাকে, সেই কাঁচটা সে চেটে চেটে পরিষ্কার করছে, এটাও আমরা 12ই জানুয়ারির ঘটনার মধ্যে দেখতে পাচ্ছি। এবং প্রহ্লাদেরকে পোশাক পরানোর ফলে তার যে আকার আকৃতি তৈরি হয়েছে এবং প্রহ্লাদের যেই অভিব্যক্তি সেটা দেখে ঘটাং ঘটাং ঘং ঘং শব্দ করছে ওইদিকে বিদূষেকর অর্থাৎ লৌহ মানব, মানে তারও মজা লেগেছে, এটাই প্রকাশ পাচ্ছিল আর কি। এরপরে আমরা চলে যাচ্ছি 21শে জানুয়ারি, অর্থাৎ 12ই জানুয়ারি ঘটনাটা লেখার পর আর কিছু লেখা হয়নি, অর্থাৎ যাত্রা শুরু হবে পরের দিন। সেই যাত্রা শুরু হবার পর যন্ত্রপাতি, কল কবজা, হেন তেন, তারপর হচ্ছে মহাজাগতিক শক্তি থেকে অতিক্রম করে একটা নতুন জগতে পদার্পণ, যন্ত্রগুলো ঠিকঠাক চলছে কিনা, এই সবের মাঝখানে হয়তো লেখা সম্ভব হয়ে ওঠেনি। তাই 21শে জানুয়ারি একেবারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি নতুন পাতা। সেখানে কি না 21শে জানুয়ারি তিনি লিখছেন, আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি, অর্থাৎ 7 দিন হলো পৃথিবী ছেড়ে দিয়েছে। এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এই 7 দিনের মাথায়, 7 দিন ছেড়ে দেওয়ার পর 8 দিনের মাথায় কিছু বিবরণ পাচ্ছি। কি বিবরণ না, সেখানে এই যে প্রহ্লাদ গেছে, এই যে নিউটন গেছে, এই যে প্রফেসর শঙ্কু এরা গেছে, এদের খাদ্যদ্রব্যের সম্বন্ধে একটা ধারণা দিয়েছেন। কি কি অনেক দিন যাওয়ার একটা প্ল্যান রয়েছে, অনেক দিন ধরে থাকার একটা প্ল্যান রয়েছে, মহাজাগতিক জগৎটাকে ঘুরে দেখার একটা পরিকল্পনা, সুতরাং দীর্ঘদিনের একটা তো পরিকল্পনা রয়েছে। তো সেক্ষেত্রে কীরকম খাবার দাবার নিয়ে গেছে আর কীরকম যন্ত্রপাতির ওজন টোজন সেটাও বলেছে। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হল 15 মণ 32 3 ছটাক। তোমরা আগের ক্লাস অনুযায়ী হিসেব করতে পারো, 1 মণ সমান 40 কেজি, সুতরাং 15 মণ সমান 4×15 60, মানে 600 কেজি। 32 মানে 32 কেজি, মানে 632, আর এদিকে 3 ছটাক মানে 300 গ্রামের মতো। সুতরাং একটা টোটাল হিসেব তোমরা পেয়ে যাচ্ছ 632 কেজি 300 গ্রামের মতো। 5 বছরের মতো রসদ আছে সঙ্গে, অর্থাৎ 5 বছর থাকতে পারবে এমন রসদ নিয়ে এগিয়ে যাওয়া হয়েছে। নিউটনের ফিশফিল 7 দিনের, নিউটনের একটা ফিশফিল 7 দিনের খাবার হয়ে যায়, আমরা আগের ক্লাসেই বলেছি। আর একটা কি হয়েছে, যে নিজেদের জন্য কি করেছে না, বটের রস দিয়ে এমন একটা বটিকা ইন্ডিকা, নাম হচ্ছে বটিকা ইন্ডিকা তৈরি করা হয়েছে। যেই বটিকা ইন্ডিকা কীরকম না, পরে তোমাদের শোনাচ্ছি। বটিকা ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। অর্থাৎ প্রফেসর শঙ্কু এবং প্রহ্লাদ এদের দুজনের একটা হোমিওপ্যাথিক দানার মতো বটিকা, যার নাম হচ্ছে বটিকা ইন্ডিকা, যেটা তৈরি হয়েছে বটের রস দিয়ে, সেটা খেলে সারাদিন অর্থাৎ 24 ঘন্টা ক্ষুধা তেষ্টা চলে যায়। সেটা কত নিয়েছেন না, 1 মণ বড়ির সঙ্গে নিয়েছেন, অর্থাৎ 40 কেজি। একটা হোমিওপ্যাথি বড়ি এইটুকু, 40 কেজি, মানে পরিমাণটা তোমরা অনুভব করো। তো নিউটন কীরকম, ওই একটুখানি জায়গার মধ্যে নিউটন প্রথম অসুবিধা করছিল, ছটপট করছিল, তারপর বাইরের জগৎ আস্তে আস্তে দেখতে শুরু করে প্রফেসর শঙ্কুর সঙ্গে বসেই, এবং ছোট ছোট যেই কালো কুচকুচে ওই পরিবেশের মধ্যে ছোট ছোট যে গ্রহাণুপুঞ্জ জ্বলছে, সেগুলো দেখে তার মনে হয়েছে কোনো বিড়ালের চোখ, তাই মাঝে মাঝে লেজ নাড়ছে, এটারও তিনি বর্ণনা দিয়েছেন। আর এইদিকে বিদূষেকরের কোনো অভিব্যক্তি আমরা লক্ষ্য করছি না, সেও চুপচাপ বসেই রয়েছে, এবং তার বড় বড় চোখ কী অভিব্যক্তি নিয়ে রয়েছে সেটা অনুভব করা সম্ভব নয়। আর প্রহ্লাদ তো কোনো 7-5 থাকার লোক নয়, সে ওই রকেটের মধ্যে বসে রামায়ণ পড়ছে। আমাদের পরিসর খুব কম, এর থেকে বেশি দীর্ঘ করলে আর মোবাইল নিতে পারবে না বা আমরা আপলোড করতে পারবো না, তাই আমরা এই পর্যন্তই আজকে রাখছি। পরবর্তী ক্লাসে পরের অংশ নিয়ে অবশ্যই আসবো। তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো এবং গল্পগুলো ধীরে ধীরে বুঝতে পারবে। আর একটা কথা, তোমরা পারলে এই যে বলার সঙ্গে সঙ্গে যেগুলো প্রশ্ন আকারে আসতে পারবে বা নোট, যাদের কাছে এখনো পর্যন্ত গল্পটা আসেনি তারা নোটস আকারে নিতে পারো, লিখে রাখতে পারো, এইগুলোই পরবর্তীকালে প্রশ্ন উত্তর আকারে সব প্রশ্ন আসতে পারে। ভালো থেকো, টাটা।